হাই গাইস, আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি কতভাবে ইউজ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের কি প্রপার্টি রয়েছে। এর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আজকে আমি আলোচনা করব এবং এই ক্লাসটি একটু বড় হতে পারে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয় এবং বিশেষ করে অনেকে এটা বোঝে না যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় কোথায় ইউজ করতে হয় বা কিভাবে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইউজ করব ইত্যাদি নানান রকম প্রশ্ন তাদের মাথাতে থাকে। তো যেহেতু আপনারা একেবারেই নতুন বা বিগিনার লেভেলে আছেন, আপনারা যারা ফিউচারে পিএইচডি টু এইচটিএমএল কিংবা অ্যাডভান্স এইচটিএমএল সিএসএস নিয়ে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনাদের এই বেসিক জিনিসগুলি অর্থাৎ এই প্রপার্টি বা এই ভ্যালুগুলি আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। খেয়াল করুন, স্ক্রিনে আমি অলরেডি একটি ফাইল ক্রিয়েট করেছি। তো এই এইচটিএমএল ব্যাকগ্রাউন্ড ডট এইচটিএমএল নামে এবং ব্যাকগ্রাউন্ড ডট সিএসএস নামে। তো এখন আমি যেটা করব, এখানে আমি আমার টাইটেলটি দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজেস। দেওয়ার পরে এখানে আমি লিঙ্ক আপ করব। তো সিএসএস এর সাথে লিঙ্ক করার জন্য আপনারা অলরেডি জানেন যে কিভাবে লিঙ্ক করতে হয়। তো আমি এখানে লিখে দেব ব্যাকগ্রাউন্ড ডট সিএসএস, আর এতটুকু দিলে না, এখন এখানে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আপনি চেক করে দেখতে পারবেন যে এখানে লিঙ্ক হয়েছে কিনা। তো ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে খেয়াল করুন, ইন্সপেক্ট না, আমরা এখানে যেটা করব ভিউ পেজ সোর্স, তারপরে আমরা স্টাইল শিটে ক্লিক করব। তো একটা রিলোড দিয়ে নিই। ক্লিক করার পরে খেয়াল করুন ক্যান নট গেট ব্যাকগ্রাউন্ড ডট সিএসএস। কেন পাচ্ছে না বলেন তো? কারণ হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ড ডট সিএসএসটি একটি ফোল্ডারে রেখেছি, সেটার ফোল্ডারটির নাম হচ্ছে সিএসএস। তো আমাকে এখানে বলে দিতে হবে সিএসএস তারপরে স্ল্যাশ দেন ব্যাকগ্রাউন্ড ডট সিএসএস। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনাদের একদম মাথা খারাপ করে দিবে। তো দেখুন এখন কানেক্টেড হয়ে গিয়েছে। তো এই ছোট ছোট বিষয়গুলো আপনারা না বুঝলে অবশ্যই ভালো করে দেখবেন এবং অনেক সময় বানান ভুলের কারণে আসবে না, অনেক সময় এই ছোট ছোট কিছু বিষয় ইন্ডিকেট না করার কারণে আপনাদের স্টাইল শিট পাবে না বা বিভিন্ন পেজে লিঙ্ক আপ করতে পারবেন না। এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন একটা একটা করে দেখব যে ব্যাকগ্রাউন্ডের যতগুলি প্রপার্টি রয়েছে। তো আমি যদি এখানে একবার কমেন্টস করে রাখি তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমি একটা কমেন্টস করে রাখি এইচটিএমএল এ। তো কমেন্টস আমি যদি এখানে লিখে রাখি যে কি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে আছে ব্যাকগ্রাউন্ড, এখানে বানান ভুল হয়েছে, কালার, তারপরে আছে ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপরে আছে ব্যাকগ্রাউন্ড পজিশন। তো এরপরে যেটি আছে শুধু ব্যাকগ্রাউন্ড। তো এগুলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস। তো আমি এখানে লিখে দিই যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডগুলিকে এতভাবে ইউজ করতে পারবেন। তো আমি এখানে একটি জাস্ট সিম্পলি স্টাইল করে দিই যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস। তো এখানে আমি ইন্টারপ্রেস করে রেখে দিলাম, অর্থাৎ এটা আপনাদের জাস্ট বোঝার জন্য আমি এটা করে রেখেছি যে আপনারা যেন বুঝতে পারেন যে এখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস এগুলি আমরা ইউজ করব সিএসএস এর মধ্যে। এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য বা একটা একটা করে স্যাম্পল দেখার জন্য আমরা একটি এখানে ডিভ নিব। তো একটি ডিভ নিয়ে নেই, ডিভের একটি ক্লাস দিব। তো আমি ক্লাসটি দিব ব্যাকগ্রাউন্ড না, তাহলে আপনারা গুলিয়ে ফেলবেন, বিজি ইমেজ। দেন ট্যাব প্রেস করলাম, এবার ইন্টার দিয়ে এটাকে নিচে নামিয়ে দেবো। এখানে কিছু টেক্সট দিব, ধরুন H1। তো আমি এখানে লিখতে পারি দিস ইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ স্যাম্পল। তারপরে আমরা এখানে কিছু লোরিয়াম ইপসাম টেক্সট দিতে পারি। তো আমি এখানে ইন্টারপ্রেস করলাম, অ্যাকচুয়ালি আমরা একটা নিউ ট্যাব ওপেন করলাম এখানে। তো নিউ ট্যাব ওপেন করার পরে আমরা এখন যাব lipsum.com-এ। দেন এখান থেকে আমরা কিছু টেক্সট নিয়ে আসব। তো চাইলে আমরা টেক্সট না নিয়েও আসতে পারি, আমরা সিম্পলি এখানে একটি পি ট্যাগ নিয়ে আমরা দিতে পারি যে দিস ইজ প্যারাগ্রাফ। এতটুকু এনাফ। তো খেয়াল করুন আমাদের এটি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটি ডিভ নিয়েছি। এখন আমাদের এখানে একবার রিলোড, বা এটা অটোমেটিক্যালি লোড হওয়ার কথা, মেবি এখানে ইন্টারনেট কানেকশনের সমস্যা হচ্ছে না, পাচ্ছে। তো দেখুন যে এটা অটোমেটিক্যালি লোড হচ্ছে। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি স্যাম্পল চলে এসেছে এখানে। এবার আমরা যেটা করব,
আমাদের দেখুন এগুলো সবই ঠিকঠাকই আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা আমরা কিসের জন্য নিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ স্যাম্পলের জন্য। তো আমি এটাকে একটু কোটেশন দিয়ে দিই যাতে করে আপনারা বুঝতে পারবেন যে এটাতে কি ইউজ করা হয়েছে। তো এভাবে আমি প্রত্যেকটি প্রপার্টিসের জন্য আলাদা আলাদা করে ডিভ নিব। তো বিজি ইমেজ আমি 1 বা বিজি ইমেজ, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমি এখানে দিব বিজি কালার ডিভ ক্লাস বিজি কালার। এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি এইভাবে লিখছি, বাট আমরা যখন রিয়েল লাইফে কাজ করব তখন কিন্তু এভাবে লিখব না। তো আমি এখানে আবার লিখে দেব যে এটা বিজি রিপিট, অর্থাৎ এইগুলি নিয়ে আপনাদেরকে বোঝাবো সেজন্য আমরা এটাই লিখছি। এবং বিজি পজিশন, এরপরে যেটা আছে সেটি লিখব শুধুমাত্র বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, এটা আসলে শর্ট হ্যান্ড, অর্থাৎ লাস্টেরটা ব্যাকগ্রাউন্ড, এটি আমরা লাস্টে শর্ট হ্যান্ড লিখব। তো এই হচ্ছে, এখন ভিতরে গুলো লিখে ফেলি তাহলে আপনারা বুঝতে পারবেন। কালার, দেন রিপিট, তারপরে আছে পজিশন, দেন আছে শর্ট হ্যান্ড। তো আমি এটাকে সেভ করে দিলাম। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্লাস নেওয়া হয়ে গেছে আর ডিভ নিয়ে আমাদের স্টাইল করা মোটামুটি কমপ্লিট। এখন আমরা যেটা করেছি এখানে আমরা জাস্ট সিম্পলি ডিভ নিয়েছি এবং কিছু h1 ট্যাগ এবং কিছু p ট্যাগ নিয়েছি এবং তার মধ্যে মানে ডিভের মধ্যে আর কি, যাতে করে আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে স্টাইল করে একটা একটা করে আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করতে পারি। তো আমরা এখন সিএসএস এ চলে যাব আর সিএসএসটাকে আমি আলাদা নিয়েছি। তো প্রথমে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আসলে কিভাবে ইউজ করতে হয়, কতভাবে আপনি ইউজ করতে পারেন সেটি আপনাদেরকে দেখাবো। তো আমি ক্লাস নিয়ে দিলাম, নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে লাইভ সার্ভার, আরেকটি হচ্ছে আপনার নিজের যে লোকাল, অর্থাৎ লোকাল ফোল্ডারকে টার্গেট করে। তো সিম্পলি আমরা এখানে লিখব যে ব্যাকগ্রাউন্ড, এই কিবোর্ডে লিখতে আমার খুবই অসুবিধা হয়, কারণ আমি এই ভিডিওগুলি আসলে আমার যেদিন হলিডে থাকে, বিশেষ করে স্যাটারডে সানডে, এই দুইটা দিন হলিডেতে আমি কাজ করি, আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। তো এই দুইটা দিন বাসাতে কাজ করা হয়, সেজন্য একটু অসুবিধা হয়, আপনারা এটা আশা করি বুঝতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি লিখে ফেললাম, লেখার পরে এখন এখানে আমি প্রপার্টিসের ভ্যালু লিখব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে লিখতে হয় সেটা লেখার জন্য আপনি দুইভাবে লিখতে পারবেন। একটা হচ্ছে ডিরেক্টলি ইমেজ ইউআরএল দিতে পারেন, আরেকটি হচ্ছে ডিরেক্টলি আপনার লোকাল যে কম্পিউটার রয়েছে সেখান থেকে ইমেজকে কল করতে পারেন। তো সেটা করার জন্য প্রথমে আপনাকে লিখতে হবে ইউআরএল, দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ। তো ফার্স্ট ব্র্যাকেট এবং শুরু শেষ করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে একটি ইউআরএল দিতে হবে। যেহেতু আপনি বুঝতেই পারছেন যেখানে ইউআরএল জিনিসটা কি, তো ইউআরএল আপনি দুইভাবে দিতে পারেন, আমি বেশ কয়েকবার বলেছি অলরেডি। তো আমি পিক্সাবেতে যাই, পিক্সাবেতে যাওয়ার পরে আমি এখান থেকে একটি ইমেজ নিব। সিম্পলি ধরুন যে আমি এই নেচার ইমেজটাই নিব। তো এই নেচার ইমেজটাকে আমি ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাবে ক্লিক করলাম, দেন খেয়াল করুন এখানে এই ইমেজের লিঙ্কটি চলে এসেছে, তাই না? তো আমরা এই লিঙ্কটাকে কপি করতে পারি, অথবা আপনি যে কোনো জায়গা থেকে ইমেজের লিঙ্ক দিতে পারেন। তো কপি করলাম আমি এই লিঙ্কটা, সিম্পলি কপি করে আমি আমার জায়গাতে ফিরে আসলাম। এবার এখানে আপনি ডাবল কোটেশনও দিতে পারেন, সিঙ্গেল কোটেশনও দিতে পারেন। দেওয়ার পরে আপনি আপনার ইমেজটি এখানে পেস্ট করে দিবেন, অর্থাৎ ইউআরএল, ইমেজের যে ইউআরএলটি সেটা এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে এসেছে। তো আমাদের লেখাগুলির জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমরা এখন যেটা করব আমরা এটাকে একটু ছোট করে বা এটাকে একটু বড় করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন এখানে ক্লোজ করলাম সেমাইকোলন দিয়ে, দেন আমরা এন্টার প্রেস করব। তারপরে আবার আমরা যেটা করব আমরা এটাকে ওপেন করে রিলোড করে করে দেখব, যাতে করে আপনারা বুঝতে পারেন খুব সহজে। দেন আমরা এখন এখানে দিব, এটার আগে লিখি, আপনি এটা আগে পরে কিছু না। তো আপনি বিজি ইমেজের মধ্যে কি আছে, বিজি ইমেজের মধ্যে যে টেক্সটগুলি আছে সেই কালারগুলি আপনি চেঞ্জ করতে পারেন। কালার হোয়াইট দিয়ে দিলাম। তো দিলে দেখুন যে যে কালারগুলি ছিল ওর মধ্যে যে টেক্সটগুলি ছিল তার সবার কালার হোয়াইট হয়ে গিয়েছে। আপনি একটা প্যাডিং দিতে পারেন। তো প্যাডিং জিনিসটা কি আপনারা হয়তো এখনো বোঝেন নাই, তো আমি এটা বুঝিয়ে দেবো আস্তে আস্তে। তো প্যাডিং দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখুন যে আমাদের লেখাটি মোটামুটি ইমেজের সাথে এরকম দেখাচ্ছে, এবং যেটা আসলে মোটামুটি
ঠিক আছে, চলে আপাতত বিগিনার হিসেবে। চাইলে আপনি লেখাগুলিকে সেন্টার করে দিতে পারেন, টেক্সট অ্যালাইন সেন্টার। তো টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার পর দেখুন লেখাগুলিকে সেন্টারে চলে এসেছে। তো আমি মনে হয় সম্ভবত আপনাদের টেক্সট নিয়ে কাজ করেছি এবং দেখিয়েছি। তো যাই হোক, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আরেকভাবে ইউজ করা যায়। তো আমি এখানে একটা কমেন্টস করে রাখি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এই কমেন্টসটা আমি এখানে করে রাখছি এই জন্য যে এটা কেন ইউজ করেছি। তো সেটা হচ্ছে ইউ ক্যান ইউজ আর আরেকটি এখানে জাস্ট একটা এক্সাম্পল, আর দেন আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, সেটি হচ্ছে লোকাল ড্রাইভ থেকে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কমেন্টস দিয়ে রাখি যাতে করে কনফ্লিক্ট না করে। কমেন্টস দিতে আমরা সিম্পলি এটাকে কমেন্টস করে রেখে দিচ্ছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই কমেন্টসগুলিকে উঠিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। তো আমি এই অবস্থায় এই সোর্স ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো লোকাল ড্রাইভে ব্যাকগ্রাউন্ড কীভাবে নিতে হয়, তো ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়ার পরে ইমেজ নিলাম, দেন আমরা ইউআরএল এরপরে সেমাইক্লোন দিয়ে শেষ করে দিলাম। তো এখন আমরা যেটা করব, আমরা সেম ইমেজটাকে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার জন্য আমরা ইমেজে ক্লিক করি। তো আমি এটাকে একটু বড় করে নিই। তো এখানে খেয়াল করুন ডাউনলোড বাটন রয়েছে। তো আমরা এই ইমেজটাকে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে যে কোনো সাইজে ডাউনলোড দিতে পারি। তো আমরা 1280x720 পিক্সেলে ডাউনলোড করব। তো ডাউনলোডে ক্লিক করলাম, করার পরে এখানে বলছে যে আমি রোবট কিনা, তো না আমি মানুষ। তো এখানে বলছে এই ফায়ার হাইড্রেন্টে আপনার এখানে যে ফায়ার হাইড্রেন্ট রয়েছে সেখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে 3টা রয়েছে, দেন এখানে আরেকটি এসেছে আর নাই। তো আমি এখন ভেরিফাই করে দেবো। এখানে আবার বলছে ট্রাফিক লাইটস, তো ট্রাফিক লাইটস দিয়ে দিলাম, দেন দেখি। তো এখানে আমাকে রোবটে আটকে দিয়েছে। তো আমি চাচ্ছি না এখন এভাবে ডাউনলোড দিতে। যদি ডাউনলোড আপনারা এইভাবে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে ইমেজের উপরে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করবেন, করার পর এখানে ইমেজটি ওপেন হবে, দেন এখান থেকে আপনি সেভ করতে পারেন। তো সেভ করার জন্য আমরা এভাবেই সেভ করে রাখি আপাতত। তো সেভ করার পরে দেখুন যে জেপিজি ফরম্যাট বাট ওয়েব ফরম্যাটে সেভ হচ্ছে। তো দরকার নেই, আমরা তাদের থেকে ইমেজ নিব না। আমরা যেটা করব, পিক্সেলস নামে একটি ওয়েবসাইট রয়েছে, আমরা সেখান থেকে নিব। এটি আলাদা আরেকটি ওয়েবসাইট। তো এখানে ইমেজ নিতে গেলে আপনাকে এতটি সমস্যার সম্মুখীন হতে হবে না, সিম্পলি আপনি ডাউনলোড দিতে পারবেন। তো উদাহরণস্বরূপ ধরুন যে আমি কোন ইমেজটা নিব, আসলে ভালো কোনো ইমেজ সাইজ, হ্যাঁ এটা অনেক সুন্দর। তো আমি সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, দেখুন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমাদের এই ইমেজটাকে নিয়ে আমরা এবার যেটা করব, আমাদের সিএসএস যে সোর্স ফাইল রয়েছে, অর্থাৎ সিএসএস এর মধ্যে আমরা ইমেজটাকে রাখবো। তো খেয়াল করুন আমরা এই ফোল্ডার স্ট্রাকচারটি খেয়াল করুন যে এই ফোল্ডার স্ট্রাকচার যেটি আমি করেছি, এটা আপনারা যখন HTML এ CSS কল করতেন এখানেও ঠিক সেভাবে আপনাকে CSS কল করতে হবে। তো আমি চাইলে একটা আলাদা ফোল্ডার করতে পারি, সেখানে ইমেজ নামে লিখব। তো সেটাই করব আমরা। তো এখানে লিখি যে বিজি ইমেজ। তো এটাকে আমরা কপি করব, কপি করে আমরা এটাকে ফোল্ডারের বাইরে নিব, দেন আমরা একটি ফোল্ডার করব যেটা নাম দিব ইমেজ বা IMG। সিম্পলি এখানে জাস্ট নামটা দিয়ে দিলাম, দেন এখানে আমরা ইমেজটাকে পেস্ট করব। তো এই বিষয়টা একটু খুব ভালো করে খেয়াল করবেন আপনারা, কারণ এখানে বেশ ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে যেটা আপনারা অনেকে ঘুরিয়ে ফেলবেন ইমেজ কল করার ক্ষেত্রে। তো এখন আমরা একটু খেয়াল করুন যে আমরা কোথায় আছি। আমাদের এই background.cssটা কিসের মধ্যে আছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে CSS ফোল্ডার থেকে বের হতে হবে, অর্থাৎ আপনি কোন ফাইলে রয়েছেন, এই background.css এর মধ্যে আপনি কাজ করছেন, তাই না? তো আমাকে ইমেজটাকে কল করার জন্য আমরা ইমেজটা এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা এখানেও থাক, আমরা দুইভাবে দেখাবো। তো background.image CSS থেকে আমরা বের হব। তো বের হওয়ার জন্য আমরা এখানে দিব ডাবল ডট, দেওয়ার পরে আমরা স্ল্যাশ, দেন আমরা এখান থেকে ইমেজ ফোল্ডারে ঢুকবো। তো খেয়াল করেন এখানে ইমেজ ফোল্ডার রয়েছে একটি। তো ইমেজ ফোল্ডার নাম IMG, তারপরে স্ল্যাশ, দেন bgimage.jpg। তো খেয়াল করুন এখানে সাজেশন দিয়ে দিচ্ছে
যে bizimage.jpg এটা। তো এটা দেওয়ার সাথে সাথে খেয়াল করুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে ইমেজটি চলে এসেছে। তো ইমেজটা আসার পরে আমরা ইমেজটি দেখতে পাচ্ছি, এবং লেখাটি আমাদের যদি একটু চেঞ্জ করে দেই, কালার ব্ল্যাক করে দেই, তাহলে ভালো বোঝা যাবে। তো দেখুন লেখাটি ব্ল্যাক হয়ে গিয়েছে। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বোঝা উচিত সেটা হচ্ছে, আপনি যে সিএসএস ফাইলে কাজ করছেন, আমরা এই খেয়াল করুন উপরের ডিরেক্টরিটা আপনারা যদি একটু খেয়াল করেন, উপরের ডিরেকশনটা যে ফোল্ডার, আমরা এখন সিএসএস ফোল্ডারের মধ্যে, তাই না? এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা কাজ করছি এই ফাইলে। প্রথমে আমাদের ইমেজটিকে কল করার জন্য আমাদের এই ফাইল থেকে বের হতে হবে। তো বের হওয়ার জন্য ডাবল ডট, বের হলাম, দেন আমরা কোথায় ঢুকছি? ইমেজের মধ্যে। তো এই যে ইমেজ ফাইলে বা ইমেজ ফোল্ডারে আমরা এখানে ঢুকছি। ঢোকার জন্য আমরা ইমেজ লিখছি, দেন আবার স্ল্যাশ দিয়ে কি লিখছি? ইমেজের নাম। তো যখন আমরা এরকমভাবে কল করব, বাট কোনো ফোল্ডার থেকে যখন বের হবো তখন আমাদের ঠিক এভাবে কল করতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সিএসএস এর মধ্যে যদি ইমেজকে কল করি, তাহলে কি আমাদের এই ডট ডট ইমেজ এগুলো দেওয়া লাগবে? কিছুই লাগবে না, এগুলো কিছুই দরকার নেই। আমরা সিম্পলি এটাকে উঠিয়ে দিতে পারি। দেন কন্ট্রোল-S দিলাম, দেওয়ার পরে দেখুন তারপরে কাজ করছে। কেন কাজ করছে? কারণ এই সিএসএস ফোল্ডারের মধ্যেই এটা আছে। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এটাকে কল করেছি। তো আমরা এটাকে ডিলিট করে দিলে দেখবেন আর কাজ করবে না। খেয়াল করুন, কাজ করছে না। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে কোটেশন দেই নাই। তো কোটেশন না দিলেও কিন্তু কাজ করবে। যদি আপনি না দেন সেক্ষেত্রে কিছু কিছু ব্রাউজার রয়েছে আপনার এই কোটেশন না দেওয়ার জন্য এরর ধরবে, বলবে যে আপনি আপনার কোডিংয়ে ভুল আছে। তো এই জন্য আমরা কোটেশন দিয়ে নিলাম। তো আমরা এখন আবার আমাদের ইমেজ ফোল্ডার থেকে এটাকে কল করব। তো সেজন্য আমরা ডট ডট বের হলাম, দেন আমরা ইমেজ ফোল্ডারে ঢুকলাম, তারপর ইমেজের নাম লিখে দিলাম সিম্পলি। তো এটা চলে আসছে। তো আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজের কীভাবে নিতে হয় এতটুকু বুঝতে পেরেছেন। দেন আমরা পরের পার্টে আসব। তো পরের পার্টটা কী নিয়ে দেখুন, যে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমরা আমাদের HTML কি করেছিলাম, এটা বিজি কালার হবে। তো আমরা বিডি লিখেছিলাম। তো আমরা বিজি কালার, আসলে বিজি মানে ব্যাকগ্রাউন্ড বোঝাতে চেয়েছি। তো আপনি যে এরকম না যে বিজি দিতে হবে এমনটা নয়, বাট আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন। তো এখন আমরা বিজি ইমেজটাকে কল করব। তো আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি, কারণ আপনারা যাতে করে ক্লিয়ারলি বুঝতে পারেন সেজন্য। তো আমি এটাকে একটু ছোট করে দিই, এবার আমাদের এটার এত বড় প্রয়োজন নেই। তো লিখে ফেলি বিজি, এটা হচ্ছে বিজি ইমেজ না, বিজি কালার। ওকে, কালার। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো দেওয়ার আগে আমরা দিই যে কালার, এই কালারটি হচ্ছে টেক্সট কালার। তো টেক্সট কালার আমরা দিব হোয়াইট। তো হোয়াইটের সাংকেতিক অর্থাৎ যে হেক্স কোড সেটি হচ্ছে FFF। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার আগে আমরা আর একটু করি, সেটা প্যাডিং দিয়ে নিই। তো প্যাডিং আমরা এখানে 30 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো দেখুন হোয়াইট হয়ে গেছে কিন্তু, তাই না? তো ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিব 000। তো খেয়াল করুন এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের আমরা প্রপার্টিস, দেন প্রপার্টিসে আমরা ভ্যালু দিয়েছি। তো ভ্যালুটা কি দিয়েছি? 000। তো এখানে খেয়াল করুন আপনারা যে ব্যাকগ্রাউন্ডের ভ্যালু এবং প্রপার্টিস দুইটি পারফেক্টলি শো করছে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজও এখানে দিতে পারবেন, এরকম না যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যাবে না। তো জাস্ট সিম্পলি আপনাকে দেখে দিলাম যে কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন। তারপরে যেটি আছে ব্যাকগ্রাউন্ড রিপিট। তো ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা লিখে ফেলি এখানে যে বিজি রিপিট। দেখে আসি যে বিজি রিপিট নামেই ক্লাস নিয়েছিলাম কিনা, রিপিট নামেই নিয়েছি। তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা উপরের দুইটা জিনিস কপি করে নিয়ে আসি আর কালারটি 0 করে দেই। তো ব্যাকগ্রাউন্ড রিপিট আপনাদেরকে ব্যবহার করতে হলে অবশ্যই ইমেজ ইউজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ একটি আমরা ছোট্ট একটি ইমেজ নিয়ে আসব। তো একটি ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সাবটেল প্যাটার্ন। সাবটেল প্যাটার্নসে আপনি ফ্রি কিছু টেক্সচার পাবেন। ছোট ছোট অনেকগুলি টেক্সচার ইমেজ রয়েছে। তো আমরা এখান থেকে একটি ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পর এক ধরনের ব্ল্যাক টাইপের যেটি রয়েছে, তো আমরা এটাকে
ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা আমাদের যে ইমেজ ফোল্ডার রয়েছে সেখানে এই টেক্সচারটিকে রেখে দিয়ে আসবো। এটা খুব ছোট একটি ইমেজ, এতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সিএসএস ফোল্ডার থেকে বেরিয়ে আমাদের যে ইমেজ ফোল্ডার রয়েছে সেই ইমেজ ফোল্ডারে এই ইমেজটাকে নিয়ে আসি। নিয়ে আমরা এটাকে ছোট্ট একটি নাম দিব, যে BGTX সিম্পলি। তো এখন আমরা এটাকে টেস্ট করার জন্য বা ইউজ করার জন্য আমরা আমাদের সেকশনটাকে একটু বড় দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা উঠিয়ে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ডের প্যাডিং 30 পিক্সেল দেওয়া আছে, তো আমরা একটা হাইট দেব, হাইট 400 পিক্সেল। দেওয়ার পর খেয়াল করুন নিচে 400 পিক্সেল জায়গা হয়ে গিয়েছে, তাই না? তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিপিটে কাজ করছি, তো আমরা একটি বর্ডার দিতে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমরা কোথায় কাজ করছি। 1 পিক্সেল, আশা করি বর্ডার আপনারা দিতে পারেন যে কিভাবে দিতে হয়। সলিড না দিয়ে আমি ড্যাশ দেই। তো এখানে আমি যদি 2 পিক্সেল বা 4 পিক্সেল দিই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। মার্জিন টপ দিয়ে দিই উপরে একটি 20 পিক্সেল, দেন এতটুকু এনাফ। তো এখন আমাদের এই সেকশনে আমরা কি ইউজ করব, ব্যাকগ্রাউন্ড রিপিট। তো ব্যাকগ্রাউন্ড রিপিটের যে প্রপার্টিস রয়েছে আমরা সেটি ব্যবহার করব। তো এটা কিভাবে করতে হয়, তো সেটার জন্য আমরা লিখব, প্রথমে ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড কি নিতে হবে, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেন আমরা করব URL। এখানে আমরা ইমেজটাকে কল করার জন্য ./img-bgimage.jpg এটাকে নিয়ে নিব। তো এটাকে না নিয়ে আমরা যেটা করব, আসলে এটা যেহেতু আগের ইমেজ তাই না, তো আমরা যেটা করব সেটা হচ্ছে bg text png, ছোট্ট ইমেজটি নিয়ে নিলাম। আর আমাদের যে কালার রয়েছে সেই কালারটি আমরা হোয়াইট করে দিব, টেক্সটের কালার। এই টেক্সট কালার কিন্তু আমরা হোয়াইট রেখেছি, দেখছেন? এখন আমরা এইখানে ব্যাকগ্রাউন্ডের যত রকম কারুকার্য রয়েছে ব্যাকগ্রাউন্ড রিপিটের সেটা দেখাবো। তো উপরে যেগুলো আছে এগুলো আপনারা অলরেডি জানেন, এগুলো নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা এবার এটা ফলো করবেন যে আমি কি কি করা যায়। তো ব্যাকগ্রাউন্ড রিপিট নিয়ে কাজ করতে হলে কিভাবে লিখতে হয়, তো আমি লিখি ব্যাকগ্রাউন্ড রিপিট। লেখার পরে এখানে বেশ কয়েকটি ভ্যালু আপনি দিতে পারবেন। একটা হচ্ছে খেয়াল করুন, নো রিপিট, রিপিট, রিপিট এক্স, রিপিট ওয়াই। রিপিট এক্স হচ্ছে হরিজন্টাল, রিপিট ওয়াই হচ্ছে ভার্টিক্যাল। আমি দেখালে আপনারা বুঝতে পারবেন। তো আমি লিখি যে রিপিট বা নো রিপিট দেই প্রথমে। তো নো রিপিট দেওয়ার কারণে খেয়াল করুন যে ইমেজটি সলিড, অর্থাৎ একটা ইমেজ শো করছে। আমি এটা বড় করে দেই, এই একটা ইমেজ শো করছে। তো আমি আমাদের এই ক্যানভাসটাকে আরও হাইটটা বেশি বাড়িয়ে দিই। তো ধরুন 1400 পিক্সেল, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো এখানে খেয়াল করুন যে এই 1400 পিক্সেল জায়গা জুড়ে আমার এই ব্যাকগ্রাউন্ডটা একটা শো করছে, অর্থাৎ রিপিট হচ্ছে না। এখন আমি যদি এখানে বলি যে শুধু রিপিট লিখে দেই তাহলে কি হয় দেখুন, পুরাটাই রিপিট হচ্ছে, তাই না? তো আপনি একটি ছোট্ট ইমেজকে পুরা ব্যাকগ্রাউন্ড জুড়েও দিতে পারবেন, এটা খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি চান যে রিপিট এক্স লিখতে এখানে, তাহলে কি হয় দেখুন, দেখুন হরিজন্টালি রিপিট হচ্ছে, অর্থাৎ লম্বালম্বি যেটা আমরা বলি। তো আপনি অবশ্যই আশা করি আপনি বুঝবেন যে হরিজন্টাল ভার্টিক্যাল কি। তো এটা হরিজন্টালি রিপিট হচ্ছে, অর্থাৎ দেখুন যে এখানে একটা থাকার কথা, তাই না? তো এটা একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, এভাবে পরপর পরপর রিপিট হয়ে গিয়েছে। আমি যদি ওয়াই দেই তাহলে দেখুন নিচে নিচে রিপিট হবে, অর্থাৎ ভার্টিক্যালি। তো খেয়াল করে নিচে নিচে চলে আসছে। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের রিপিট, নো রিপিট, বা আপনি ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিস এবং ভ্যালু রয়েছে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা, এখানে আসলে দেখানোর মতো আর কিছুই নাই। তো এরপরে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পজিশন। তো ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে আমরা কপি করে নিয়ে আসি, নিয়ে আসার পরে সিএসএসে আসবো। তো আমরা এই হাইটটাকে কমিয়ে দিই, কারণ অনেক জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা থাক, সমস্যা নেই, আপনাদের কাজে লাগবে। তো ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা এখানে নিয়ে ফেলি।
এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কাজ করব। তো উপরের এইগুলো আমি নিয়ে আসি কপি করে। আর এখন যেটা করব, আমি এই হাইটটা এখানে যা আছে থাক, আর কালারটি হোয়াইট দেওয়া আছে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে নিতে হয় আপনারা জানেন। তো আমি উপরের ইমেজটাকে কপি করে নিয়ে আসি। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কথা বলবো। তো খেয়াল করুন, নিচের পার্টে ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে আমরা স্যাম্পল করেছি, তাই না? তো এই ব্যাকগ্রাউন্ড পজিশন কিভাবে কাজ করে, তো এটি যেহেতু ছোট একটি ইমেজ না দেখালে আপনারা বুঝবেন না, তাই সেজন্য আমি ছোট ইমেজ নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দিব, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। উপরেরটা আমি রিপিট করে দেই যাতে করে আপনারা না ঘুলিয়ে ফেলেন। আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। এটা হচ্ছে দিস ইজ ব্যাকগ্রাউন্ড পজিশন, ঠিক আছে? তো এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন এই ইমেজটা বাই ডিফল্ট কোথায় আছে? টপ এবং লেফট সাইডে। আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই গ্রাফ করে, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো সে ধরুন এখানে আমাদের একটি সেকশন রয়েছে। তো এখানে এই সেকশনে 4টা কর্নার রয়েছে, তাই না? এই একটি কর্নার, এই একটি আছে এবং এখানে একটি কর্নার রয়েছে। তো এই 4টা কর্নার আপনারা আশা করি বুঝবেন। এটি হচ্ছে টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট। তো আমরা আগে 4টি বুঝে নেই। তো এখানে খেয়াল করুন যে বাই ডিফল্ট টপ লেফটে আছে, তাই না? তো আমরা এখন যেটা করব, আবার লিখব ব্যাকগ্রাউন্ড ভিজিবিলিটি না পজিশন, সরি, ব্যাকগ্রাউন্ড পজিশন। খেয়াল করুন টপ, এখানে যদি লিখে দেই লেফট, তো দেখুন টপ লেফটে আছে। তো আমি যদি দেই যে টপ রাইট, এখানে আপনি 2টা ভ্যালু দিতে পারবেন, এখানে পরপর একটা ভ্যালু, একটা ভ্যালু। তো খেয়াল করুন আমি যদি টপ রাইটে দিই তো রাইট সাইডে চলে আসছে। এটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমি দেই বটম রাইট, তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটি নিচে চলে আসছে। এরপরে আমি যদি দেই যে বটম লেফট, তাহলে দেখবেন লেফট সাইডে চলে আসছে। তো এইটা তো গেল জাস্ট সিম্পলি আমরা এখানে লিখে দিয়েছি বলে, তাই না? তো আমরা যদি এখানে সংখ্যা থাকতো, ডিজিট, এরকম অনেক সময় দেখবেন ডিজিট থাকে। তো এটার কাজ কি, ডিজিটটা কিভাবে আপনারা কাজ করবেন? তো আমি এখন ডিজিট 0 পিক্সেল 0 পিক্সেল করে রেখেছি এখানে, অর্থাৎ একটি হরিজন্টাল এবং একটি ভার্টিক্যাল। আমি যদি এখানে বাড়িয়ে দেই যে পজিশন, এটা হচ্ছে যদি আমি এখানে 10 দিই তাহলে উপর থেকে লেফট থেকে 10 পিক্সেল কমবে। আর এটা যদি আমি 10 দিই তাহলে উপর থেকে 10 পিক্সেল নামবে। খেয়াল করুন আমার কিন্তু এখানে তাই হয়েছে, তাই না? লেফট থেকে 10 পিক্সেল সরে গিয়েছে এবং টপ থেকে 10 পিক্সেল নেমে আসছে। আমি যদি এখানে বলে দেই যে ব্যাকগ্রাউন্ড এখানে লেফট থেকে 100 পিক্সেল চলে যাবে ডান দিকে, তো এখানে দেখুন 120 দিলাম, আর এখানে যদি আমি 120 দিই তো খেয়াল করুন যে পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে আপনি ভ্যালু দিয়েও কাজ করতে পারেন। তো এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আর আপনি যদি মনে করেন যে এটা একদম মাঝ বরাবর শো করাবেন, তো আপনি এখানে লিখে দিতে পারেন সেন্টার সেন্টার। খেয়াল করুন ব্যাকগ্রাউন্ডটা একদম মাঝখানে চলে আসছে, অর্থাৎ আপনার ক্যানভাসের একেবারে মাঝখানে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাকগ্রাউন্ড আমরা অনেক বেশি পরিমাণে ইউজ করব যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব ডিজাইনের ক্ষেত্রে। তো আপনারা খেয়াল করুন যে এই ইমেজটা, খেয়াল করুন তো উপরে একটি ইমেজে এখানে এসে শেষ হয়ে গিয়েছে, আবার নতুন করে শুরু হয়েছে। এটা সলিউশন কি? তো আমি যদি এটাকে একটু হাইট বাড়িয়ে দেই উপরের ইমেজের, তাহলে আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। 500 পিক্সেল দিয়ে দিলাম। ধরুন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজে এটা ইউজ করেছেন একটি স্লাইডার ইমেজ হিসেবে। তো এখন এই হাইটটা এরকম হয়ে আছে। তো এখন আমরা এটাকে ফিক্স করব কিভাবে? তো আপনারা অলরেডি শিখে গিয়েছেন যে কি কি দিলে এটা ফিক্স হবে। হয়তো আপনারা মনে মনে ঠিক করেও ফেলেছেন যে এখানে সিম্পলি আমি যদি দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ঠিক আছে? তো এখন দেখুন আপনারা এতটুকুই দেখেছেন রিপিট পর্যন্ত, এখনো বাকি কিন্তু দেখেন নাই। তো এই নো রিপিট দিলে দেখুন পরে কিন্তু রিপিট হচ্ছে না, বাট ইমেজটা না আসলে পরিপূর্ণতা পাচ্ছে না।
মানে ফুল এরিয়াটা ঘিরছে না। তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ। এটি কিন্তু আমি এখনো আপনাদেরকে দেখাই নাই টোটালি। তো এখানে খেয়াল করুন যে ব্যাকগ্রাউন্ড পজিশন, শর্ট হ্যান্ড, রিপিট, কালার, ইমেজ অনেক কিছু দিয়েছি, বাট ব্যাকগ্রাউন্ড সাইজ কিন্তু আপনাদেরকে দেখাই নাই। তো ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে লিখে রাখি যে ব্যাকগ্রাউন্ড সাইজ। তো ব্যাকগ্রাউন্ড সাইজ আমি এখানে এবার লিখবো। এটা আরেকবার বড় করি, দেখুন এখানে রাইট সাইডে ফাঁকা আছে। তো আপনি একটি ছোট ইমেজকে পুরোপুরি একটা পরিপূর্ণতা দিতে পারেন যে কোনো একটি সেকশনে। তো সেটার জন্য আপনাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ। তিনটা সাইজ আপনি দিতে পারবেন। একটি হচ্ছে অটো। অটো দিলে আমাদের অটো যে ইমেজ সাইজটি সেটি পেয়ে যাবে। তো এখানে খেয়াল করুন, অটো দিলাম। অটো দিলে কি হয় দেখুন একটা একটা করে। অটো দিলে কিন্তু কিছুই হচ্ছে না, তাই না? রিলোড দিয়ে আবার তারপরেও কিছুই হচ্ছে না। এরপরে আপনি আরেকটি আছে, খেয়াল করুন, আমরা যদি আরেকটি দেই সেটি হচ্ছে কন্টেইন। তো কন্টেইন দিলে কি হবে? কন্টেইন দিলে আমাদের অ্যাকচুয়াল ইমেজের যে সাইজটি সেটি পেয়ে যাবে। তো দেখুন ইমেজের সাইজ কত ছিল আমাদের, বিজি ইমেজ, এটা মেবি এখানে। তো ইমেজ সাইজ এখান থেকে বোঝা যাবে না, তো যাই হোক, তো এটা অ্যাকচুয়াল সাইজে চলে আসছে। এখন আমি যদি কন্টেন্টটাকে উঠিয়ে দিয়ে কভার দিয়ে দিই, এবার দেখুন মজা। কভার দিলে দেখুন ইমেজটি একদম পারফেক্টলি শো হচ্ছে, তাই না? পুরাটা এরিয়া জুড়ে। বাট তারপরেও না কেমন কেমন লাগছে, ঢেকে গিয়েছে, তাই না? তো এখন এটাকে আরেকটু সাইজ করবেন কিভাবে? ব্যাকগ্রাউন্ড পজিশন আছে, যেটা আমরা অলরেডি শিখে নিয়েছি, তাই না? তো ব্যাকগ্রাউন্ড পজিশন আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি সেন্টার দিতে পারেন। যদি সেন্টার দিয়ে দেন তাহলে দেখুন কি হয়, সেন্টার থেকে শো হচ্ছে। তো এটাকে আরও একটু স্ট্যান্ডার্ড করার জন্য আপনি ডাবল সেন্টার ইউজ করবেন, মানে একেবারে সব দিক থেকে সেন্টারে শো করবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। এরপরেও যদি আপনার মনে পরিপূর্ণতা না আসে তখন আপনি আবার এখানে কাস্টম ভ্যালু ইউজ করতে পারেন। তো আশা করি ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ এগুলো নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এরপরে এখন দেখুন যে আমাদের বাকি আছে কি, আমাদের আর কি বাকি আছে? আমাদের পজিশন আর কিচ্ছু বাকি নাই, শর্ট হ্যান্ড রয়েছে শুধু। তো শর্ট হ্যান্ড আমরা শিখব। শর্ট হ্যান্ড শেখার জন্য আমরা, শর্ট হ্যান্ড হলে আপনাদের ব্যাকগ্রাউন্ডের ক্লাস শেষ। তো ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড আমি কপি করে নিয়ে আসি এখানে। শর্ট হ্যান্ড খুবই মজার জিনিস, তো আমি নিয়ে আসি এখানে, লিখে ফেললাম শর্ট হ্যান্ড। তো ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড কীভাবে লিখতে হয়, স্রেফ একটা কথায় আপনি লিখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড। দেন আপনি এখানে বেশ অনেকগুলি ভ্যালু দিতে পারবেন। এই শর্ট হ্যান্ডে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখেছি, তো এই শর্ট হ্যান্ডে আপনি 5টা ভ্যালু দিতে পারবেন। তো আমি এটা একটু উপর থেকে এগুলো ডিজাইনটা করে ফেলি, তাহলে আপনাদের সুবিধা হবে বোঝাতে আমার। আমি এখানে 1400 না দিয়ে 400 পিক্সেল দিয়ে দিই। আর ব্যাকগ্রাউন্ড আমি শুধু কালারটা দিয়ে দিই ব্ল্যাক। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড নিয়ে কাজ করছি, তাই না? তো শর্ট হ্যান্ড নিয়ে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখেছি। এখানে আপনি 5টি ভ্যালু দিতে পারবেন। প্রথম যে ভ্যালুটি আছে সেটি হচ্ছে কালার। এটা এরকম না যে আপনাকে এভাবেই দিতে হবে, আপনি চাইলে এটাকে আগে পরেও দিতে পারেন। তারপরে ইউআরএল, কিন্তু এটাই স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমি আর একটু ভালোভাবে লিখি, আপনি প্রথমে দিতে পারবেন কালার, তারপরে ইমেজ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাইলে ইমেজ, তারপরে আপনি দিতে পারবেন পজিশন, তারপরে আপনি কি দিতে পারবেন যে রিপিট, অর্থাৎ রিপিট নো রিপিট, অর্থাৎ 1 2 3 4। তো এর মধ্যে পজিশনে আমরা 2টা ভ্যালু দিতে পারি, তাই না? তো এগুলো আপনারা জানেন অলরেডি, তো আমি এখন একটা একটা করে দিব। তো সেটা দেওয়ার জন্য আমি যদি দেই প্রথমে গ্রিন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন আমি কি করব, ইমেজ নিব। তো সেটার জন্য ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ ইকুয়াল, তো ইমেজ আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। তো দেখুন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটি কেন ইউজ করেছি? এই কালারটি এই জন্য ইউজ করা হয়েছে, যদি আমরা এই কালারটি আমাদের ইমেজটি কোনো কারণে লোড না হয়, সে ধরুন আমাদের ইমেজটি লোড হচ্ছে না, তারপরে ফলব্যাক হিসেবে এই কালারটি শো করবে। তো আমরা এটাকে এখন লোড করিয়ে নিই। এরপরে
আমি একটু বড় করলে দেখুন রিপিট হচ্ছে, তাই না? তো রিপিট নো রিপিট আপনারা অলরেডি জানেন। এখন আমি যেটা করব যে ইমেজটা কিভাবে শো করবে, এখানে দুইটা ভ্যালু দিতে পারেন। এই দুইটা ভ্যালু হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড পজিশন, তারপরে আপনি আরেকটি ভ্যালু দিতে পারবেন, সেটি হচ্ছে নো রিপিট। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের যে 5টি ভ্যালু দিতে হবে সে 5টি কিন্তু দিয়ে দিয়েছে। যেমন ধরুন কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা 2 নাম্বার, তারপরে হচ্ছে পজিশন 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এটা 5 নাম্বার। তো আপনি এখানে দিতে পারেন যে সেন্টার সেন্টার দিয়ে দিলে দেখুন যে এটা সেন্টারে শো করছে উপর নিচে থেকে এবং ডানে বামে থেকে। ঠিক এভাবে আপনি নো রিপিটটাকে যদি আপনি রিপিট করে দেন তাহলে দেখবেন এটা রিপিট হবে পুরা ওয়েবসাইট বা পুরা সেকশন জুড়ে, এবং এখানে আপনার যে টেক্সট রয়েছে সেটি কিন্তু রয়েছে। আপনি যদি লিখে দেন যে এখানে রিপিট এক্স, তাহলে সে এক্স অক্ষ দিয়ে রিপিট হতে থাকবে। দেখুন এক্স অক্ষে রিপিট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা শর্ট হ্যান্ড ইউজ করি। তো আশা করি আপনাদের, যদিও ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে, তো আপনাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আর অসুবিধা হওয়ার কথা না, এবং এত কিছুই আলোচনা করেছি এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আপনাদের বোঝাতে যেয়ে ক্লাসটা একটু বড় হয়ে গিয়েছে। অনেকে হয়তো মনে করতে পারেন যে ক্লাসগুলো এত বড় বড় কেন হচ্ছে, তো আপনাদের বোঝাতে গেলেই আসলে এটা লেন্দি হয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে যে আর একটু বোঝানো দরকার, আর একটু বোঝানো দরকার। তো যাই হোক, আপনাদের ফিডব্যাক আমাদেরকে জানাবেন, আর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী পার্টে আমরা অন্য কিছু নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।